টেক আপ মেকানিজম পড়তেছি আমরা, তাই তো? তো আমরা একটাই পড়বো, 7 আর 5 এর মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট ফর্মুলাটা পার্থক্য। এখানে 7টা হুইলে গিয়ে কাজ শেষ হয়, আর ওখানে এই 2টা হুইল নাই, 1 2 3 4 5-এ গিয়ে কাজ শেষ, এরকম। তো এখানে যে ফর্মুলা বা যে নিয়ম কানুন সবই ওখানে প্রযোজ্য, শুধু ওখানে ভাগ দেওয়ার ক্ষেত্রে এই পার্থক্যটা হয়। সেজন্য 5 তোমরা দেখে নিবা, কিন্তু আমাদের সময় কম, আমরা 5 আর বলবো না, 7। হ্যাঁ, তো স্যার তো দেখাইছি, তো 7টা আমি ডিটেলসে বলে দিব, তাহলে তোমাদের ওইটা 5টা কাভার হয়ে যাবে। শুধু নামগুলা, 5টা হুইলের নাম জানতে হবে, আর এখানে 7টা হুইলের নাম তো আমরা জেনেই যাচ্ছি। তো 7 হুইল টেক আপ মেকানিজমের আমরা যদি মেকানিজমটা বলি, পরে ক্যালকুলেশনে যাব। মেকানিজমটা হচ্ছে যে এখানে একটা স্লে থাকে না, স্লেটা কি করে, ওই যে বিটআপের জন্য ফরওয়ার্ডে যায়, ব্যাকওয়ার্ডে আসে, ক্র্যাঙ্ক শ্যাফট থেকে মোশন পায় না, স্লের সাথে একটা লিভার যুক্ত থাকে। এই লিভারটার মধ্যে একটা অংশে স্টুড বসানো থাকে, স্টুডটা। তো এই স্লের সাথে আসলে এও কি করে মুভ করতে পারে। তো এ মুভ করলে এই যে এর মধ্যে বসানো থাকা একটা পল, তো পল তো আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে পুলিং পল যেটা টানে এক দাঁত করে করে, আর হচ্ছে পুশিং পল যেটা আমরা ওই যে গিয়ারের টাইপস করার সময় বলছিলাম। তো এখানে একটা পুলিং পল বসানো আছে। তো পুলিং পলটা যে টানে অপর দিকে, এটাকে যে বেশি টানে নিয়ে যায়, মনে করো নর্মালি হয় কি, তুমি কোনো কিছু যদি টানতে চেষ্টা করো তাহলে কি হয়, সে একটু বেশি চলে আসে। তুমি টান দিছো এটুকু, ওই যে জড়তার কারণে, গতি জড়তার কারণে একটু বেশি চলে আসে না, এই বেশিটাকে আটকানোর জন্য ব্যাক সাইডে আরেকটা রিটেনিং ক্যাটন বসানো থাকে। এটাও একটা পলের মতোই, বাট রিটেনিং পল বলতে পারো, যেটা কিনা পুশিং পল যতটুকু টানার কথা অতটুকু টানবে, বেশি যাতে না টানতে পারে সে আবার দিক থেকে এটাকে আটকে দেয়। এটা হচ্ছে রিটেনিং পলের কাজ। আর স্লে তো বললামই, আর পি তো বললামই, যে স্টুড অন দ্য স্লে, এগুলো এখানে। তো বেসিক্যালি আমাদের ঘুরে কে, র্যাজেট হুইলটা কিভাবে ঘুরে, ওই যে স্লে এর মুভমেন্টের কারণে স্টুড যেটা স্লেতে আছে, সেই স্টুডের কারণে পুলিং পলটা টান খায়। পুলিং পলটা একবার টান খেলে, একটা পিক গেলে একটা টান খায়, তো একটা টান খেলে একটা দাঁতকে কি করে সে ঘুরায় দেয়। তো এখন এই দাঁত থেকে আমাদের মোশনটাকে নিয়ে যাওয়া হয় কোথায়, টেক আপ রোলারে। তার মানে আলটিমেটলি আমাদের উদ্দেশ্যটা কি, টেক আপ রোলারকে ঘুরানো। তো নিয়ে যাওয়ার সময় আমরা 7টা গিয়ার ইউজ করি। এটা হচ্ছে র্যাচেট হুইল। র্যাচেট হুইলের সাথে একই শেফটে থাকে হচ্ছে, আর এটা কি স্ট্যান্ডার্ড হুইল। স্ট্যান্ডার্ড হুইল ঘুরায় কাকে, চেঞ্জ হুইলকে। চেঞ্জ হুইল ঘুরায় কাকে, সুইং পিনিয়নকে। আর সুইং পিনিয়ন ঘুরায় কাকে, এফ কে, অর্থাৎ ক্যারিয়ার হুইল বা স্টুড হুইলকে। ঠিক আছে, এরপর হচ্ছে জি কে ঘুরায়, জি কি, কম্পাউন্ড পিনিয়ন। আর এই কম্পাউন্ড পিনিয়নটা আমাদের টেক আপ রোলারের সাথে বা বিম হুইলের সাথে যুক্ত, আর বিম হুইলের সাথে টেক আপ রোলারটা যুক্ত থাকে। তো এইভাবে করে আমাদের টেক আপ রোলারটা আলটিমেটলি মোশনটা কোত্থেকে পায়, সিগন্যালটা কোত্থেকে পাচ্ছে, সিগন্যালটা শুরু হয় কোত্থেকে, স্লে থেকে। যেখানে বিট আপ হয় সেখানে তো আমাকে সিগন্যাল দিচ্ছে যে একটা পিক গেছে, কিন্তু ধরো একটা পিক গেছে, সিগন্যাল পাইছি, এবার আমি একটা পিকের পরিমাণকে জড়িয়ে নিতে হবে। তো এই সিগন্যালটা বেসিক্যালি জেনারেট করতে হবে পিকিং থেকে। একটা পিক যাওয়া মানে একবার বিট আপ হওয়া, তো একবার বিট আপ হলে এই মোশনটা আমাদেরকে দিয়ে থাকে, বা মিশনটা আসে আমাদের কাছে কোত্থেকে, স্লে থেকে। স্লে মানে হচ্ছে ওই যে একটা পিক যাওয়ার পরে যে বিট আপটা হয় সেই বিট আপ থেকে। তো সেখান থেকে আমরা একটা সিগন্যাল পাই, সেই সিগন্যালটাকে পুলিং পলের মাধ্যমে র্যাচেট হুইলের একটা দাঁতকে আমরা ঘুরিয়ে থাকি। তো একটা দাঁত ঘুরলে এখান থেকে মোশনটা ট্রান্সফার হয়ে হয়ে আমাদের টেক আপ রোলারটাও কি করে ঘুরে। তো আলটিমেটলি কি হয়, টেক আপ হয়ে থাকে। তো আমাদের এটার এখন দরকার নাই, আমরা এখন তো ক্যালকুলেশন করব। এই গিয়ারটাকে আমরা এভাবে আঁকতে পারি না, আমরা যেহেতু গিয়ারিং ডায়াগ্রাম বুঝি, একটা বাস্তব জিনিসকে আমরা এভাবে দেখালেও তো বুঝি, আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তেছি। তো তার মানে আমাদের বি কি, র্যাচেট হুইল। র্যাচেট হুইলের সাথে একই শ্যাফটে আছে সি, তার বি এর আরপিএম, সি এর আরপিএম কি চেঞ্জ আছে, না। একই শ্যাফটে ঘুরলে কি চেঞ্জ হয় না, দেখবো যে একই শ্যাফটে আছে। একই শ্যাফটে থাকলে র্যাচেট হুইল যে স্পিডে ঘুরে, এটাও একই স্পিডে মানে একই আরপিএম এ ঘুরে, এটা আবার একই ঘুরায়। আর ডি আর ই কি একই শ্যাফটে আছে, ই আবার এফ কে ঘুরায়, এফ আর জি হচ্ছে একই শ্যাফটে, জি এইচ কে ঘুরায়। এইচ হচ্ছে আমাদের কি লাস্টের গিয়ারটা, কি টেক আপ হুইল বা টেক আপ পিনিয়ন যেটাকে বলতেছি। এটার সাথে আবার ওই যে টেক আপ রোলারটা লাগানো আছে। তো টেক আপ রোলারটা কি, এটা যে স্পিডে ঘুরে এই গিয়ারটা, এই রোলারটাও কি এক স্পিডে ঘুরে না। তো এখান থেকে আমাদের মোশনটা কিভাবে ট্রান্সফার হয় সেটা আমরা এখন দেখবো। তো তার আগে নামগুলো এরকম অল্টারনেট করে ভিন্ন ভিন্ন আসছে কেন বলো তো। এগুলো তো তোমরা একটা একটা নামই শিখছো নাকি। তো আমাদের বই তো বাজারে অনেকগুলা, একটা হচ্ছে তালুকদারের বই, আবার হচ্ছে ইন্ডিয়ান কিছু বই আছে। তো এক এক জায়গায় একটু ভিন্ন ভিন্ন নামে লিখছে, এই জন্য আমি পুরো ব্যাপারটা আনার জন্য এখানে লিখছি। কিছু কিছু বইতে
এটাকেই ক্যারিয়ার হুইলটাকেই বলছে স্টুড হুইল, আর কম্পাউন্ড পিনিয়নটাকে বলছে স্টুড পিনিয়ন। তুমি এইভাবেও 7টা নাম দিতে পারো, যে র্যাক হুইল, স্ট্যান্ডার্ড হুইল, চেঞ্জ হুইল, সুইং পিনিয়ন, স্টুড হুইল, স্টুড পিনিয়ন, বিম হুইল, এভাবে দিতে পারো। না, এফ হচ্ছে ক্যারিয়ার, জি হচ্ছে কম্পাউন্ড, ক্যারিয়ার থেকে কম্পাউন্ড। এটাকে হুইল, এটাকে পিনিয়ন না বলে হুইল বললে সমস্যা নাই। পিনিয়ন আর হুইলের মধ্যে খুব বেশি ঝামেলা নাই, মানে ছোটটাকে আমরা পিনিয়ন বলি, বড় যেটা চাকার মতো সেটাকে হুইল বলি। পিনিয়নটা থাকে সলিড, নিরেট, আর হুইলটা থাকে হচ্ছে ভিতরে একটু জায়গা আছে, বুঝো নাই? বড় এই এখন পিনিয়নের যে কাজ হুইলের একই কাজ, এই এই সেন্সে দুইটা একই বললে সমস্যা নাই। কিন্তু আমরা এখন যেটা লিখছি সেটা বইয়ের ভাষাটাই লিখছি। বইয়ের ভাষাটা বলতে এই জন্য টেক্সট বই নিয়ে আসছি, তোমরা যদি তর্ক করতে না পারো। এই যে বইটা আমার লেখা না, এটা খুব বিখ্যাত লেখকদের লেখা, এটা পড়েই আমরা সবাই ইঞ্জিনিয়ার হয়েছি। তো এটা হচ্ছে তালুকদারের বই আর কি, আফগানকারও আছে, ইন্ডিয়ান সহ মিলে লেখা। তো এখান থেকে তো দেখেই তো লিখলাম, এফ হচ্ছে ক্যারিয়ার, জি হচ্ছে কম্পাউন্ড, ঠিকই তো আছে। এই জন্য আর শীট থেকে লিখি নাই, তোমরা যাতে কনফিউজ না হও। তো এই হচ্ছে নাম। তো আমাদের নামের ক্ষেত্রে তুমি ওই যে অব্লিকের গুলো ইউজ করতে পারবা, মানে আরো কিছু বইতে এই নামটা আছে। তো ভালো হয় একটা নাম শিখাই, দুটা নাম শিখা খুব বেশি জরুরি না। তুমি এটাকে হুইলই বলো, র্যাক বলার দরকার নাই। স্ট্যান্ডার্ড হুইল, চেঞ্জ হুইল, তারপরে সুইং পিনিয়ন, ক্যারিয়ার হুইল, কম্পাউন্ড পিনিয়ন, বিম হুইল, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমাকে এবার কি বুঝতে হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমাকে বুঝতে হবে আমার কয়টা পিক যাচ্ছে, ততক্ষণে আমি কতটুকু জড়াই নিচ্ছি। সাপোজ আমি একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝবো আমরা কি হিসাব করতে চলেছি। আমি সরাসরি সূত্র লিখতে পারি, আমি সূত্র লিখবো না, এমনভাবে বলবো যাতে করে তুমি পরে ব্যাপারটা নিজে নিজে অ্যানালাইসিস করে বের করতে পারো। ধরো আমার এটার ঘূর্ণনটা আমি হিসাব করতে চাচ্ছি, তো এটার পরিধি আছে না, এটার এই রোলারটার পরিধি আছে না? ধরো পরিধি হচ্ছে সাপোজ 5 ইঞ্চ, এই রোলারটার আরো বেশি থাকে, এটা 15, ধরো আমি 15 ধরলাম, 15 ইঞ্চ। তাহলে এই রোলারটাকে আমি যদি একবার ঘুরাই, সে 15 ইঞ্চ কাপড়কে কি করবে? টেক আপ করবে না? এখন আমাকে হিসাব করতে হবে কি, আমাকে হিসাব করতে হবে যে আমি এই 15 ইঞ্চের মধ্যে কয়টা পিককে ফেলতে যাচ্ছি, 15 ইঞ্চের মধ্যে আমি কয়টা পিককে অ্যালোকেট করব। তো আমি ধরো 15 ইঞ্চের মধ্যে 1500টা পিক অ্যালোকেট করব। কটা? 1500টা। তাহলে 1500 পিক অ্যালোকেট করব কত ইঞ্চিতে? 15 ইঞ্চিতে। তাহলে 1500 পিক পার 15 ইঞ্চ। 15 ইঞ্চিতে 1500 হলে 1 ইঞ্চিতে কটা? 100 পিক্স পার ইঞ্চ, এটা পাচ্ছি না আমরা? এখন আমার এই লুমটা যখন চলে, তখন 1500টা পিক যেতে কতক্ষণ সময় লাগে সেটা আমার জানতে হবে না? ধরো আমার লুমটা সাপোজ 200 আরপিএম এ চলে, বা আমি সহজ করে দিচ্ছি, ধরো একটু গতিশীল লুম 300 আরপিএম এ চলে। কত আরপিএম এ? 300 আরপিএম। তো 300 আরপিএম এ চললে মিনিটে কতটা পিক যায়? 300টা। 1500টা পিক যেতে কতক্ষণ লাগবে? এই 1500 ভাগ 300 মানে 5 মিনিট লাগবে। 1 মিনিটে যদি 300 পিক যায়, 1500 পিক যেতে আমার 5 মিনিট সময় লাগবে না? না। তাহলে আমার এই যে টেক আপ লোডটাকে যে ঘুরাচ্ছি, 15 ইঞ্চ রাস্তা অতিক্রম করতেছে, কাপড় জড়াচ্ছে, সেটা কতক্ষণে একবার ঘুরাতে হবে? 5 মিনিটে। তাহলে আমি পেয়ে যাচ্ছি না যে 5 মিনিট টাইম দিব একটা রেগুলেশনের জন্য। টেক আপ লোডকে একবার ঘোরানোর জন্য আমি 5 মিনিট সময় দিব, এবং এই হারেই আমার এখান থেকে স্পিডটাকে এরপর এখানে নিয়ে আসবে, যাতে করে সে কতক্ষণে, মিনিটে 5বার, না 5 মিনিটে যাতে একবার ঘুরে, 5 মিনিটে যাতে একবার ঘুরতে হবে, তাকে এরকম লেভেলে স্লো করে দিতে হবে। তাহলে আমার কি হবে? এই 100 পিপিআই অ্যাচিভ হবে। এখন তোমার আজকে না 100 পিপিআই গুনতে হবে, কালকে 60 পিপিআই এর অর্ডার আসবে, পরশু 80 পিপিআই এর অর্ডার আসবে। তো তখন কি করবা? কোথায় হাত দিবা? চেঞ্জ হুইলে হাত দিবা, আমরা তো বুঝতেছি। তাহলে আমাদেরকে পিপিআই এর জন্য একটা ফর্মুলা ডেভেলপ করতে হবে নাকি? সেই ফর্মুলাতে এবার চেঞ্জ হুইলের মানটাকে আমরা চেঞ্জ করে করে আমাদের যখন যেটা লাগবে সেটা আমরা এচিভ করে দেবো। এটা আমাদের স্পিনিং এর সাথে মিল আছে, ডিসিপি এবং টিসিপির সাথে মিল আছে। আমরা আগে ডেভেলপ করি, তাহলেই বুঝে যাবো। এটা কি হবে কে বলতে পারবো আমাকে? এটা বলতে পারার কথা, আমরা যেহেতু গিয়ার পড়ছি। র্যাচেট হুইলটা একবার ঘুরতে ঘুরতে, র্যাচেট হুইলের একটা ঘূর্ণন দিতে দিতে
টেকের প্লটটা কয়টা ঘূর্ণন দিবে এটা আমি কিভাবে হিসাব করবো? গিয়ারের মাধ্যমে। ড্রাইভার দিবেন ফর্মুলা আছে না? কি করতে হবে? না এ বাই কেন, আমার তো যাবে বি থেকে, তাহলে বি হচ্ছে ড্রাইভার, বি ড্রাইভার না? বি এর ঘূর্ণনটা কয়বার বলছি আমি? একবার। তো ড্রাইভারের আরপিএম কত, মানে ঘূর্ণনের গতিটা কত? এক। তো এক, তো ড্রাইভারের আরপিএম বা এক ইন্টু ড্রাইভারের দাঁত মানে সি এর দাঁত ডিভাইড বাই ডি এর দাঁত ড্রিভেন। এখন হচ্ছে এ হচ্ছে ড্রাইভার, ডি এখন ড্রাইভার, তো ডি থেকে যখন মোশনটা এফ এ যাবে তখন এটা ড্রাইভার, এটা ড্রিভেন, ই বাই এফ। তারপরে এফ হচ্ছে এখন ড্রাইভার, তাহলে এফ ঘুরাচ্ছে কাকে? মানে এফ আর জি তো একই শিফটে আছে, এখন জি কাকে ঘুরাচ্ছে? এইচ কে ঘুরাচ্ছে, তার মানে জি বাই এইচ। আর বি এর মান কি? ওয়ান না? কেন ওয়ান? একটা রেগুলেশন। এখন বি এর একটা রেগুলেশনে মানে একবার ঘুরছে আর কি, একবার ঘুরতে ঘুরতে আমার ওই যে লাস্টের প্লটটা আছে টেকা প্লটটা, সে কয়বার ঘুরবে এটা আমি হিসাব করছি। হিসাবে কি কোনো ভুল আছে? বি এর ঘূর্ণন এক, ড্রাইভারের আরপিএম ধরে আমি সময়টা ফিক্স করে নিলাম 1 মিনিট, তাহলে আরপিএম তো ওয়ান, একবার ঘোরা মানে তো আরপিএম ওয়ান, 1 মিনিটে একবার ঘুরে, তাহলে আরপিএম ওয়ান, তাহলে আরপিএম এর ওয়ান ধরলে টোটাল যে মানটা আসবে সেটা হচ্ছে টেকা প্লটের আরপিএম আসবে। দুটোই তো মিনিট, 1 মিনিটের সাপেক্ষে, সেটা বাদ দিলাম, আমি আরো স্পেসিফিক করলাম যে সেটা হচ্ছে প্রথম হুইলটা, র্যাচেট হুইলটা যদি একবার ঘুরে আসে তাহলে সে কয়বার ঘুরবে। যেহেতু আমার অনেকগুলো গিয়ারের মাধ্যমে মোশনটা ট্রান্সফার হয়েছে, এই জন্য আমরা এটা হিসাব করতে চাচ্ছি প্রথমে মেকানিক্যালি, যেটা আমরা করতে পারি এটা করলাম। এবার আমি সারকামফারেন্স অফ মানে সারফেস স্পিড অফ টেক আপনার হিসাব করতে পারবো না? সারফেস স্পিড মানে কি বলছি না, এগুলো এগুলো আগে বলা হয়েছে। সারফেস স্পিড মানে কি? পাইডিয়ান, মানে আরপিএম ইন্টু পরিধি। তাহলে আরপিএম হচ্ছে এটা, মানে এতবার ঘুরে, তাকে গুণ দিতে হবে কি দিয়ে? পরিধি দিয়ে। তো এটার যে পরিধি, এটা তো আমরা তো দায়া নিই নাই, সরাসরি পরিধি নিছি। এটা এ হচ্ছে কি পরিধি অফ কি টেকআপ রুলারের, তাহলে আমি এটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে কি পাবো? কি পেলাম? সারফেস স্পিড মানে যদি আমি আরপিএম এক মনে করি আর কি, মিনিটটা তো আমাদের এখানে কনসেশন আসতেছে না। তো এই র্যাচেট হুইলটা একবার ঘুরতে ঘুরতে টেকআপ রুলারটা এতবার ঘুরে, এটা আমরা পাইছি। আর টেকআপ রুলারটা এতটুকু ঘুরলে কতটুকু রাস্তা আগায়? সে তো ঘুরতেছে, মনে করো তার 1/3 ঘুরছে, অথবা 1/4 পরিমাণ ঘুরছে, অথবা 3 বার ঘুরছে, অথবা 4 বার ঘুরছে, ঘুরছে তো। তো সে অতটুকু ঘুরলে কতটুকু রাস্তা আগাবে, তার পরিধির গুণফল। তাহলে আমরা এটাকে জাস্ট পরিধি দ্বারা গুণ করছি, গুণ করে পাইলাম হচ্ছে ইঞ্চ। এখন এককটা কিন্তু ইঞ্চ, এ যদি ইঞ্চ হয় তাহলে এটার পুরোটার একক কিন্তু ইঞ্চ। এত ইঞ্চ কাপড়কে কি করতেছে, সে তার মধ্যে জড়িয়ে নিচ্ছে। তাহলে এখন এই এইটুকু কাপড় যখন সে জড়িয়ে নিচ্ছে, জড়িয়ে নিতে সে কতটুকু সময় দিচ্ছে, মানে এইটুকু কাপড় তো সে জড়িয়ে নিচ্ছে, জড়িয়ে নিতে কতটুকু সময় দিচ্ছে, এটা ডিপেন্ডেন্ট হবে নিজের উপর, পিপিএম এর উপর। ধরো আমি যদি পিপিএ হিসাব করতে চাই, আমি যদি সংখ্যা দিয়ে বুঝাই তাহলে তুমি এই সূত্রটা বুঝতে পারবা। মনে করো আমার পিপিএম হচ্ছে 100, সাপোজ 100, আর এই যে মানটা, এই মানটা হচ্ছে 2 ইঞ্চ, ঠিক আছে? তাহলে তুমি বলো তো পিপিআই কত, কিভাবে পাবো আমি পিপিআইটা? একটা পিক গেলে র্যাচেট হুইল থেকে কয়টা দাঁত সরে? কয়টা? একটা। আচ্ছা, 100টা পিক গেলে র্যাচেট হুইল থেকে দাঁত সরবে কয়টা? 100টা। ধরো র্যাচেট হুইলে দাঁত আছে
50টা বা 25টা, ধরো 25টা আছে। এবার কি হিসাব বোঝা যায় কিছু? কি বোঝা যায়? হুম, র্যাচেট হুইল 4 বার ঘুরবে। র্যাচেট হুইল 4 বার ঘুরলে আমার এই টেক আপ রোলারটা কয়বার ঘুরবে? আমি সহজ করে দেই। মনে করো আমার র্যাচেট হুইল আছে না, আমার লুম তো নির্দিষ্ট মিনিটে নির্দিষ্ট পরিমাণ পিক যায়, সেই রেটটা আমি জানি কত, 100 ppm এ চলে। তার মানে মিনিটে 100টা পিক যায়, ঠিক আছে। এখন 100টা পিক গেলে র্যাচেট হুইলের দাঁত কটা আগাবে? 100টা, 1 মিনিটে, ঠিক আছে তো। আচ্ছা, 100টা দাঁত গেলে সে কয়বার ঘুরে? 4 বার। আমি কিভাবে পেলাম? যেহেতু তার দাঁত সংখ্যা হচ্ছে 25টা, তো 25টা দাঁত আগালেই তো সে একবার ঘোরা হয়ে যায়, আবার 25টা দাঁত আরো একবার ঘোরা হয়ে যায়। তাহলে তার মধ্যে দাঁত যেহেতু কয়টা, 25টা, তার মানে আমি 100কে 25 দ্বারা ভাগ করব, তাহলে কি পাবো? ওই 1 মিনিটে, 1 মিনিট সময়ে র্যাচেট হুইলটা কয়বার ঘুরবে সেটা পেয়ে যাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে? 100কে র্যাচেট হুইলের দাঁত সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, যেটা আমাকে বলে দিবে র্যাচেট হুইলটা কয়বার ঘুরে। বুঝে গেছে না? আচ্ছা, এখন আমি একটু আগে কি হিসাব করছি, র্যাচেট হুইলটা একবার ঘুরলে টেকে রোলারটা প্রথমে বলছি কয়বার ঘুরে, আর দ্বিতীয়ত কি বলছি, র্যাচেট হুইল একবার ঘুরলে টেকে রোলারটা কতটুকু রাস্তা আগায়। বা আমি এটাকে ধরো সারফেস স্পিড না লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, ধরো সারফেস স্পিড আমি লিখলাম না, না লিখে কি লিখবো? এই একই কথা লিখবো, ফর ওয়ান রেভুলেশন অফ র্যাচেট হুইল the respective distance covered by the take up roller। এখন বোঝা যাচ্ছে র্যাচেট হুইল একবার ঘুরলে টেক আপ রোলারটা কতটুকু রাস্তা আগায়, সেটা কতটুকু? ধরো আমি বললাম 2 ইঞ্চ, তা র্যাচেট হুইল কয়বার ঘুরতেছে? 4 বার। 4 বার ঘুরলে কতটুকু রাস্তা সে আগাবে? 8 ইঞ্চ রাস্তা আগাবে, তাই না? এটা আমরা বুঝে গেছি। কত ইঞ্চ? 8 ইঞ্চ। এই 8 ইঞ্চের মধ্যে এই 100টা পিক গিয়ে বসবে কিনা? 100টা পিক কি করবে সে? 8 ইঞ্চ রাস্তার মধ্যে যেহেতু আগায় গেছে কাপড়টা, 8 ইঞ্চের মধ্যে গিয়ে 100টা পিক বসে যাবে। তো 1 ইঞ্চিতে কয়টা পিক হবে তখন? 12.5টা, তাই না? পিপিআই কত হবে? এই 12.5 হবে। এখন তাহলে আমি পিপিআই হিসাব করতে কাকে কি দ্বারা ভাগ করছি, কি দ্বারা গুণ করছি, এটা আমাকে বলো। ডিস্টেন্স কাভার্ড, মানে প্রথমে উপরে রাখছি কি 100 ppm রাখছি না উপরে, নিচে কি পাচ্ছি? নিচে যে 8 ইঞ্চি লিখছি আমি, এই 8টা পেলাম কিভাবে? হুম, কার তীর সংখ্যা দিয়ে? ppm কে রেসিচুলের তীর সংখ্যা দ্বারা ভাগ ভাগ করছি, তাহলে তো পাইছি হচ্ছে আমি 4। তো 4 দ্বারা কি আমি ppm কে ভাগ করছিলাম? এই 2 ইঞ্চ কোথায় গেল? 2 গুণ করছিলাম না? তার মানে এই ppm বাই র্যাচেট হুইলের দাঁত সংখ্যা, এটাকে আমি গুণ করছি কি দিয়ে? সারফেস স্পিড অফ টেক আপ রোলার, টেক আপের সারফেস স্পিড। এইটাকে যখন আমি করছি তখন আমার আলটিমেটলি রেজাল্টটা কি আসছে? পিপিআই আসছে। 1 ইঞ্চিতে কয়টা পিক আসছে? আমরাও সাম আপ করি, তাহলে আমি সূত্রটা সরাসরি লিখে ফেলবো। আমাকে প্রথমে দেখতে হবে কয়টা পিক যায় একটা নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট সময়ে 100টা পিক যায়। আমরা সহজ করে নিছি আর কি, পিপিএম যত তত পরিমাণ। পিপিএম তো সবসময় 100 হবে না, কোনো রুমে 90 হবে, 60 হবে, 300 হবে, যাই হবে। তো 100 উপরে, আর নিচে কি? আচ্ছা ঠিক আছে, 100টা পিক গেল, 100টা পিক যেতে যেতে সে কতটুকু রাস্তা আগায় গেল, কাপড়টা কতটুকু জড়িয়ে নিল, সেটা আমাকে হিসাব করতে হবে। তো এখন জড়িয়ে নেওয়ার ক্ষেত্রে আমার বুঝতে হবে তাহলে 100টা পিক যেতে র্যাচেট হুইল কয়বার ঘুরছে। তাহলে 100টা পিক যেতে যেতে র্যাচেট হুইল কয়বার ঘুরছে, ওই পিকের সংখ্যা, পিপিএমটাকে আমরা ভাগ দিয়েছি র্যাচেট হুইলের দাঁত সংখ্যা দিয়ে। এই আমরা এটাকে পিপিএমটাকে ভাগ দিয়েছি কে দিয়ে? র্যাচেট হুইলের দাঁত সংখ্যা দিয়ে। তাহলে আমরা পেলাম কি? র্যাচেট হুইলের ঘূর্ণন সংখ্যা, র্যাচেট হুইলটা কয়বার ঘুরে। তো একটু আগে আমরা হিসাব করে রাখছি, র্যাচেট হুইলটা যদি একবার ঘুরে তাহলে কতটুকু রাস্তা আগায়। তো র্যাচেট হুইল এখানে আমি পাচ্ছি এতবার ঘুরে, সাপোজ 1 বার ঘুরে, 3 বার, 4 বার, 5 বার ঘুরে, 4 বার ঘুরে।
তো 4 বার ঘুরলে কতটুকু রাস্তা আগাবে গুণ করতে হবে, আগে যে মানটা আছে এই মানটার সাথে এটা গুণ করতে হবে, যেহেতু 4 বার ঘুরলে অত 4 পরিমাণ 4 গুণ রাস্তা আগাবে, এই জন্য এটা তো ইঞ্চিতে আছে, এত ইঞ্চের সাথে আমরা এটাকে গুণ করে দিছি। আলটিমেটলি আমাদের সূত্রটা হচ্ছে এটাই, যে আমরা উপরে পিপিএম লিখবো, নিচে পিপিএম, তার নিচে রেজোলিউটিভ দাঁত সংখ্যা ইনটু টেক আপ লোডের সারফেস স্পিড। বুঝা গেছে? এটাকে তুমি চাইলে আরেকভাবে হিসাব করতে রাখতে পারো, এরকম ধরো পিপিআই সমান হচ্ছে কি আসলে পিক্স পার ইঞ্চ না, পিক্স মানে কি ওই যে পিপিএমটা মানে কয়টা পিক যায়, এটা মানে এটা লিখতে পারো যে টিথ অফ, একই বিষয় আর কি, এভাবে লিখতে পারি যেটা আমরা ভেঙে ভেঙে লিখলাম। আর অথবা তুমি চাইলে এই অংশটা বাদ দিয়ে মানে এটাকে এখানে এভাবে না লিখে এভাবেও লিখতে পারতাম, একই নিয়ম। পিক্স পিক্স কয়টা, রেচুসিলের দাঁত যতটা ততটা, ততটা পিক যেতে কত ইঞ্চির মধ্যে পড়বে ওই এটা এখানে পেয়ে যাচ্ছে। এক রেগুলেশন রেচুসিলের এক রেগুলেশনে আমরা তো বের করছি একটা রেগুলেশনে রেচুসিলের কতটুকু রাস্তা আগায়, সার্ফেস স্পিড বের করছি, তাহলে ওই মানটা জাস্ট এখান থেকে এই মানটা আমরা এখানে বসিয়েছি, আর উপরে বসিয়েছি কি রেচুসিলের দাঁত সংখ্যা। তখন আমাদের ওই যে পিপিএমটা কনসিডারেশনে আসলোই না, পিপিএমটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য তখন আলাদা করে আমি ভেঙে বলছি। পিপিএমটা এমনিতেও এখানে হচ্ছে কি কাটাই যাচ্ছে, পিপিএম কাটা যাচ্ছে, থাকতেছে হচ্ছে আমাদের পিক্স। পিক্স মানে দাঁত সংখ্যা, রেজুলেটিভ দাঁত হয়, রেজুলেটিভ যদি 24টা দাঁত থাকে 24টা পিক যাবে, 24টা পিক যেতে কত ইঞ্চ সেটা তো আমরা আগে হিসাব করছি, যে একটা গুণনে রেজুলেটিভ একটা গুণনে মানে 24টা দাঁত যেতে যেতে কতটুকু রাস্তা আগায় সেই রাস্তা দ্বারা ভাগ করছি। আচ্ছা তাহলে এই ব্যাপারটা একটু বলি, এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পিপিএ হিসাব করা। যদি বললাম যে পিপিএ আমরা করি হচ্ছে আসলে কিসে, পিকিং এর চ্যাপ্টারে, পিক্স পার ইঞ্চ আলোচনাটা কোথায় করার কথা পিকিং এ, কিন্তু আলোচনাটা আমরা টেক আপে এসে করি, বিটা পড়ে ফেললাম টেক আপে এসে করি, কারণ হচ্ছে টেক আপটাই পিপিএটাকে কি করে নিয়ন্ত্রণ করে। যদিও টেক আপের কাজ হচ্ছে কাপড় জড়ানো, সে জড়ায় না, জড়ানোর সাথে সাথে কাপড়ের যে পিকের ডেন্সিটিটা সেটাকেও সে কি করে নিয়ন্ত্রণ করে। তো এখন আমাদের এই ক্যালকুলেশনটা লাগতেছে কেন, কারণ হচ্ছে এই যে এখন দেখো একটু সিম্পলিফাইড হয়ে গেছে, এ বি সি ডি ই এফ জি এইচ এরকম হয়ে গেছে না। তো আমাদের এই যে মানগুলো আমি পাশে লিখছি, তোমরা তো প্র্যাকটিক্যাল যখন করছো নিজেরা তখন তো এই মানগুলো হিসাব করে গুনছো, তাই না? নর্মালি এরকমই থাকে না, এরকম পাইছো না 89টা 24টা 15.05-এর মতো ইঞ্চ সার্কাম, হ্যাঁ ডি এখন আননোন থাকবে। এখন ডিটা ডিপেন্ড করবে কিসের উপর, তুমি কত কাপড় বুনতে চাচ্ছ। এখন আমার যে এই মানগুলো আছে এই মানগুলো তুমি বসাও, তাহলে দেখা যায় যে ডি ছাড়া বাকিগুলোর গুণফলটা কত হয় বলো তো একটু আমাকে। আমি এটা কথা মানে বলার জন্য এটা ক্লিয়ার হচ্ছে, বি এর সাথে এফ আর এইচ গুণ করে এগুলো দিয়ে ভাগ দাও, দেখো আসে কিনা। ওয়ানের কাছাকাছি আসবে, ওয়ান তো আসবে না, নাকি আসবে? আসলে তো ভালো, না আসলেও ভালো, না আসলে দুটো কথা বেশি বলতে হবে, আর আসলে তো ঠিকই আছে 0.98। হ্যাঁ তার মানে যখন ডি যখন 1 হয়, ডি এর মান যখন আমরা 1 ধরে নেই, তখন বাকি যে মানগুলো সেগুলোই তো পিপিআই। হ্যাঁ ডি তো থিওরিটিক্যালি 1 ধরা, বুঝছো কিনা? থিওরিটিক্যালি 1, প্র্যাকটিক্যালি তো এক জাতের হুইল হয় নাকি, এক জাতের তো প্র্যাকটিক্যালি হয় না। থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যালি আমি 1 ধরলাম, মানে থিওরিটিক্যালি 1 ধরে এটার মান পাচ্ছি, পিপি এর মান পাচ্ছি কত 0.98, তার মানে আমার লুম কনস্ট্যান্ট হচ্ছে 0.98। এখন আমার কথা হচ্ছে লুম কনস্ট্যান্ট দ্বারা আমরা কি বুঝি একটু খেয়াল করো। তোমাকে এই যে আমরা ড্রাফট চেঞ্জ পিনিয়ন দেখো না স্পিনিং এ, ডিসিপি বা টিসিপি টুইস্ট চেঞ্জ পিনিয়ন, এটা কেন? একটা মেশিনের যে গিয়ার আছে সেই গিয়ার থেকে আমরা গুনে গুনে ওই ড্রাফট চেঞ্জ যে পিনিয়নটা আছে সেই পিনিয়নের দাঁতটাকে এক মনে করি, কল্পনা করি, এক এক কল্পনা করে যেটা হিসাব করি। যেমন ওখানে হিসাবটা হচ্ছে এরকম, ড্রাফট সমান ডিসি বাই ডিসিপি এরকম থাকে। তো এখন মনে করো ডিসিপিকে আমি থিওরিটিক্যালি 1 ধরলাম, তাহলে কি হলো, ড্রাফট যেটা দিছি না, থিওরিটিক্যালি আমি ক্যালকুলেশন করার সময় এই ড্রাফট চেঞ্জ যে পিনিয়ন আছে সেই পিনিয়নটা তো এরকম হিসাবের মধ্যে আসছে, আমাদের যেমন এখানে ডিটা আসছে, ওখানে তো ওদের ক্যালকুলেশন করতে গেলে এক জায়গাতে কি আসে, এই পিনিয়নটা আসে, ওই পিনিয়নের দাঁত সংখ্যাটা আসে, ওই দাঁত সংখ্যাটাকে আমি থিওরিটিক্যালি 1 ধরলে ওই মেশিনে যত ড্রাফট পাওয়া যায় তখন সেটা হচ্ছে ওই মেশিনের জন্য কি ড্রাফট কনস্ট্যান্ট, মানে একটা নির্দিষ্ট মেশিনের জন্য ড্রাফট কনস্ট্যান্টের মান নির্দিষ্ট। এটা আমাকে কেন হিসাব করতে হচ্ছে, মনে করো আমি ড্রাফট কনস্ট্যান্ট দিয়ে হিসাব করে রাখি,
একটা মেশিনের, সাপোজ আমার মেশিনের ড্রাফট কনস্ট্যান্ট হচ্ছে 1800। এখন তুমি কি করবা, ওই 1800 বসাবা, বসিয়ে এইবার ডিসিপি কত দিলে ওই মেশিনে তুমি 25 ড্রাফট, 30 ড্রাফট, 16 ড্রাফট অ্যাচিভ করতে পারবা, সেটা হিসাব করতে পারবো না সহজে। এই জন্য কি করতে হয়, মেশিনের সুতার মধ্যে টুইস্ট দেওয়ার সময় টুইস্ট চেঞ্জ পিনিয়নটাকে এক ধরে টুইস্ট কনস্ট্যান্টটা হিসাব করে রাখে। তাহলে এই মেশিনে টুইস্ট কনস্ট্যান্ট এত, তবে আমি 1 ইঞ্চিতে কটা পাক দিতে চাই সেই মোতাবেক টুইস্ট চেঞ্জ পিনিয়নটা কত তাদের বসাইতে হবে সেটা বসায় দেয়। তুমি হিসাব করবা, হিসাব করে ওয়ার্কারকে বলে দিবা, মানে যে কাজ করবে তাকে, যে তুমি টিসিপিটা একটা 12 দাঁতের হুইল বসাও, একটা 40 দাঁতের হুইল বসাও, তাহলে অত টুইস্ট অর্জন হবে। এটা তো সে বুঝবে না, সে বুঝবে কি কত দাঁতের হুইল লাগাইতে হবে। ড্রাফটের ক্ষেত্রে তুমি ধরো ব্যাগ মানে রবিং পাইছো 1 কাউন্টের, বালাবার 40 কাউন্টের সুতা, তাহলে ড্রাফট 40 সেট করতে হবে রিংয়ে। তো 40 সেট করতে হলে এখানে 1 থেকে 40 হবে কি হবে, 40 গুণ টানতে হবে। তো ড্রাফট 40 অ্যাড করতে হবে এখানে। তো 40 কিভাবে সেট করবা, তার মানে ওই যে আগে যে হিসাব করে রাখছো এই মেশিনের ডিসি 1800, 1800 সাথে এবার ড্রাফটের মান যদি 40 হয় তাহলে আমার পিনিয়নটা কত দিতে হবে সেটা পেয়ে যাচ্ছ না। তো আমাদের এখানেও ব্যাপারটা তাই, তোমাকে আজকে 60 পিপিআই এর কাপড় বুনতে হচ্ছে, কালকে তোমার কাছে আসছে 80 পিপিআই এর অর্ডার। তো তখন তুমি এখানে কোথায় হাত দিবা, সবগুলো হুইল কি খুলবো নাকি? না। এই জন্য সবচেয়ে আউটার সাইডে দেখবা, যে আমাদের যে একজন বলতেছিল যে চেঞ্জটাকে কম্পাউন্ড বলতেছিলাম, আসলে চেঞ্জটা তো সবসময় আউটার সাইডে থাকতে হবে। তাহলে খুলবা কেমনে, ভিতর থেকে একটা হুইল কি খুলবা নাকি? তাহলে চেঞ্জ হুইল কোথায় থাকবে, একেবারে আউটার সাইডে থাকবে। তার মানে এই চেঞ্জ হুইলটা হচ্ছে একেবারে আউটার সাইডে থাকে। এই যে দেখবা এখানে, এই যে ডিতে এখানে থাকে, মানে এটাকে সহজে কি করা যায়, খুলে রিপ্লেস করে আর একটা হুইল এখানে বসানো যায়। এখন তুমি মনে করো এখানে ডি কে 1 ধরে হিসাব করছো 0.98, তার মানে কি এইবার তুমি দেখবা যে ডি কত দিবা তুমি। এখন সাপোজ ডি হচ্ছে ধরো তুমি 70 দাঁতের হুইল বসালা, তাহলে 70 এর সাথে 0.98 গুণ করলে যত হয় ওই কাপড়টা তত পিপিআই এর তৈরি হবে। বোঝা গেছে কিনা? তার মানে এক একটা লুমের জন্য এই লুম কনস্ট্যান্ট এক এক রকম হবে। ওখানে যেমন এক একটা মেশিনের জন্য ড্রাফট কনস্ট্যান্ট একরকম, এক একটা মেশিনের জন্য টুইস্ট কনস্ট্যান্ট একরকম। তুমি যেই লুমে বানাচ্ছ, যেই মেশিনের ড্রাফট কনস্ট্যান্ট হিসাব করছো, সেই হিসাব দিয়ে কি ইন্ডাস্ট্রিতে গিয়ে বলবা নাকি যে এখানে ড্রাফট কনস্ট্যান্ট এত আছে, এত দাঁতে বসালে এত ড্রাফট অ্যাচিভ হবে? না, ওই মেশিনের জন্য গিয়ার গুনে গুনে তোমাকে হিসাব করে রাখতে হবে ওই মেশিনের ড্রাফট কনস্ট্যান্ট কত। এখানেও আমাদের প্রত্যেকটা লুমের জন্য, এখানে তো এই মানগুলো সবসময় ঠিক থাকবে তা না, বিভিন্ন দেশের বিভিন্ন ম্যানুফ্যাকচারাররা লুম বানায়, তো তারা তাদের মতো করে বানাবে, সে হুইলকে গিয়ারকে বড় ছোট দিয়ে বিভিন্ন দিবে। তোমার ওই লুমের জন্য কি হিসাব করে রাখতে হবে, লুম কনস্ট্যান্ট। আর লুম কনস্ট্যান্ট যদি তোমার জানা থাকে, তাহলে তুমি যখন অর্ডার চেঞ্জ হবে, আজকে 16 পিপিআই, 60 পিপিআই, কালকে 80 পিপিআই, পরশু 120 পিপিআই, যত পিপিআই আসুক সেটাকে তুমি হিসাব করে একটা হুইল সিলেক্ট করবা, বলবা যে এত দাঁতের হুইলকে এখানে রিপ্লেস করো। চেঞ্জ হুইলটা খুলে তুমি 90 দাঁতের একটা হুইলকে এখানে বসাও, তাহলে আমাদের 90 পিপিআই অ্যাচিভ হবে। তো আমাদের এখানে লুম কনস্ট্যান্টটা আসলে 1, এখানে 0.98 এর কারণটা কি, এটা বলার জন্য তোমাদের এই ক্যালকুলেশনটা করিয়েছি। 98টার কারণ হচ্ছে আমাদের লুমে যখন কাপড় থাকে একটু টান টান অবস্থা থাকে না, লুমে দুই দিকে টান টান অবস্থা থাকে। কাপড়টাকে যখন আমি ছেড়ে দিব রিল্যাক্স অবস্থায়, লুম থেকে সরিয়ে নিব, 24 ঘন্টা রিল্যাক্স হতে দিব, তখন কাপড়টা কি ওইরকম টান্না থেকে একটু খাপবে না, মানে কন্ট্রাকশন হবে না? এই যে কন্ট্রাকশন হবে, মনে করো একটু আগে দেখছো এখানে পিক আছে প্রতি ইঞ্চিতে 120টা, যখন লুম থেকে খুলে ফেলবো আমি, তখন পিক কয়টা হবে, বেড়ে যাবে না? এই 0.98টা হচ্ছে এই জন্য কম। আমি পিপিআই বানাবো হচ্ছে, ধরো আমি এখানে ডি এর মান আমি দিলাম, আমি যখন আমার ধরো অর্ডার আসছে এখন 60-এর, তো আমি 60 দিব, 60 দিলে 0.9 দ্বারা গুণ করলে আমার কি প্রতি ইঞ্চিতে 60টা পিক থাকবে? লুমের ভিতরে, লুমে যখন কাপড় হবে 60 দাঁতের হুইল বসাচ্ছি ডিতে, 60 দাঁতের দিলাম, লুম কনস্ট্যান্ট কত 0.9, আমার পিপিআই তাহলে কত হবে, 60 হবে? কম হবে, একটু কম হবে। সেই কমটা আবার কি হবে, পরে গিয়ে কাপড় থেকে রিল্যাক্স অবস্থায় আসবে, তখন কিন্তু আবার কাপড়টা একটু খাপবে, খেপে আবার আমার 60 অর্জন হয়ে যাবে। এটা নর্মালি থিওরিটিক্যালি কিন্তু একই হওয়ার কথা। থিওরি আমাদেরকে বলে যে আমরা নর্মালি হিসাবটাকে সহজ করার জন্য, আমরা এত ক্যালকুলেশনে যেতে চাই না, সবার জন্য সিম্পলিফাই করার জন্য 7 হুইল টেক আপ মোশনটা আসছে, যাতে করে নর্মাল লেভেল মানে যারা ওয়ার্কার লেভেলে তারাও যাতে বুঝতে পারে। তারা কি করে, শুধু তার অর্ডার আসছে 70 চেঞ্জ করে, তাকে লুম কনসেন্ট্রেশন কিছু বুঝতে হয় না। এই জন্য কিন্তু এই 7 হুইল টেক আপ মেকানিজমটা আসছে। 5 হুইলে কিন্তু এটা নাই, 5 হুইলে কিন্তু ভিন্ন ভিন্ন লুম কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে? তো এটাকে সিম্পলিফাই করা হয়েছে, কিন্তু সিম্পলিফাই করেও আমাদের মিললো না কেন?
এক হলো না কেন? লুম কনস্ট্যান্ট তো এখানে ওয়ান ধরে করা হয়েছে, ওই যে একটু কম রাখা হয়েছে, যাতে কাপড়টা বের হয়ে গিয়ে আবার আলটিমেটলি 1% বা 1.5%, 2% যে কন্ট্রাকশন হয় কাপড়, সে কন্ট্রাক্ট হওয়ার কারণে আলটিমেটলি আমার পিপিআইটা মিলে যায়, ঠিক আছে, এই জন্য করা হয়েছে। আর হচ্ছে পিক স্পেসিং বলতেছিলাম, পিক স্পেসিং মানে কি? 1/PPI, অর্থাৎ একটা পিক থেকে আরেকটা পিকের ডিস্টেন্সকে আমরা কি বলি? পিক স্পেসিং বলি। এটা আমার অনেক সময় লাগে, ফেব্রিক জিওমেট্রিতে লাগে, টেক্সটাইল ফিজিক্সে পড়ছো না? টেক্সটাইল ফিজিক্সে ফেব্রিক জিওমেট্রিতে ওখানে পিক স্পেসিং, এই পিক স্পেসিংটা আমাদের ওখানে দরকার হয়। আর পিপিআই এর জন্য এটা। আর লুম কনস্ট্যান্ট তো বললাম, অর্থাৎ চেঞ্জ হুইলকে এক ধরলে যত পিক পাওয়া যায় সেটা হচ্ছে কি লুম কনস্ট্যান্ট। আর লুম কনস্ট্যান্টের মানটা নর্মাল মানের চেয়ে একটু কমও হতে পারে, একটু কম হলেও আলটিমেটলি আউটার মানে ফাইনাল প্রোডাক্টের ক্ষেত্রে গিয়ে এটা মিলে যাবে, মানে কাপড়ের মধ্যে অতটাই পিক অ্যাচিভ হবে, এটা একটা বিষয়। আর শেষ কথা যেটা 7 হুইল এবং 5 হুইলের মধ্যে পার্থক্যটা কি, এটা একটু বলে শেষ করে দিচ্ছি। ধরো 7 হুইল টেক আপ মেকানিজম যেটা, এটা আমাদের আগে 5 হুইল দিয়ে হতো। 5 হুইলের প্রথম সমস্যা, ক্যালকুলেশনটা জটিল, এটার মতো লুম কনস্ট্যান্টটা এক হয় না। তার মানে একটা দক্ষ ক্যালকুলেটিভ লুক লাগবে, যে ব্যাপারটা বুঝে, তাকে লাগবে হিসাব করতে লুম কনস্ট্যান্ট কত, সেই লুম কনস্ট্যান্টের মানের মধ্যে বসিয়ে তারপরে তাকে পিপিআই সেট করতে হবে। এটাকে 7 হুইলে এসে কি করা হয়েছে? সিম্পলিফাই করা হয়েছে। এটা একটা কারণ, একটা অ্যাডভান্টেজ 7 হুইলের 5 হুইলের ওভারে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা। দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে বেশি পরিমাণ গিয়ার থাকার কারণে, 7টা গিয়ার থাকার কারণে এই যে ড্রামাটিক্যালি স্পিড কমাচ্ছি, এটা বুঝতেছো তো, খুব স্লো, কিন্তু একেবারে স্লো। এই ড্রামাটিক্যালি এত হাই স্পিডটাকে যে এত স্লো স্পিড করা হচ্ছে, সেইখানে যত বেশি ইন্টারমিডিয়েট গিয়ার দেওয়া হচ্ছে তত বেশি মোশনটা স্মুথ হয়। তার মানে 5 হুইলের চেয়ে 7 হুইলে কি হয়? মোশনটা আরেকটু স্মুথ হয়। তৃতীয় একটা অ্যাডভান্টেজ হচ্ছে 7 হুইল দিয়ে তুমি ফ্র্যাকশনাল পিপিআই অ্যাচিভ করতে পারবা। ফ্র্যাকশনাল পিপিআই মানে হচ্ছে গিয়ারের দাঁত কি তাহলে মানে 42.5টা বসাবো? কিন্তু সম্ভব এটা। এখানে লুম কনস্ট্যান্টের মান যখন ভেরি করে তখন চাইলে যে আমি 65টা পিক বসাবো প্রতি ইঞ্চিতে, মানে একটা ফ্র্যাকশনাল পিপিআই মানে প্রতি ইঞ্চিতে পিক হচ্ছে 62.5টা, তার মানে 2 ইঞ্চিতে গিয়ে হবে 62 ডাবল কত? 125টা, মানে 2 ইঞ্চিতে 125টা। এটাও তুমি কি করতে পারবা? 7 হুইল দিয়ে অ্যাচিভ করতে পারবা, যেটা কিনা 5 হুইলে পসিবল ছিল না। হ্যাঁ, আর এমনি ওভারঅলই হচ্ছে এটা হচ্ছে সিম্পলিফাই হওয়ার কারণে, ফ্র্যাকশনাল পিপিআই অ্যাচিভ করতে পারার কারণে, আর এটা কি বললাম যে মোশনটা একটু স্মুথ হওয়ার কারণে, এটা হচ্ছে মোটামুটি অ্যাডভান্টেজিয়াস 5 হুইল টেক আপের তুলনায়। এই জন্য ইন্ডাস্ট্রিতে প্রায় সব জায়গাতেই আমরা কি করি, এই 7 হুইলটাই এখন ইউজ করা হয়। তারপরও আগের কিছু লুমে, বিশেষ করে চিত্তরঞ্জন লুমে সহ আরও কিছু লুমে, জুট লুমে, সেখানে 5 হুইল টেক আপটা এখনো আছে। কিসের পরিধি? হুইলের পরিধি তো বড় হবেই, চাইলে তুমি ওই জায়গার মধ্যে বেশি দাঁতের হুইল বানাতে পারবা, চাইলে বড় করে বানাতে পারবা। এই কথাটাই আমি এখানে বলতে পারি না, ভুলে গেছি। এইখানে এই এই হুইলগুলোর সমস্যা যেটা, মানে এই 7 হুইল টেক আপ মেকানিজমের যেটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের হুইলের দাঁত যদি গায়ে গায়ে না লাগে, মানে একটা গিয়ারের মধ্যে একটা গিয়ারের তীর যদি না প্রবেশ করে পারফেক্টলি, যেটা আমরা ওই যে থ্রাস্ট বলছিলাম আর কি, থ্রাস্ট জেনারেশনটা, এইটা যদি হয় তাহলে 7 হুইলে কিন্তু ঠিক ইরেগুলার হয়, 5 হুইলেও হবে। সুতরাং এখানে এমনভাবে এই গিয়ারগুলোকে সেট করতে হবে যাতে করে একটার ফুল ঘূর্ণনে আরেকটার একটা দাঁত ফুল ঘুরে আসে, কোনো ধরনের ভাইব্রেশন না হয়, মোশনটাকে স্মুথ রাখতে হবে। স্মুথ রাখলেই আলটিমেটলি প্রতি ইঞ্চিতে পিকের সংখ্যাটা কি হবে? সমান হবে। পিকের ডেন্সিটিটা মানে পিকের স্পেসিংটাও কি হবে? সমান হবে। এটা অ্যাচিভ করার জন্য দাঁতগুলোকে সমান রাখতে হয়। এখন দেখবা লুমে গেলে এই হুইলটাকে একটু সাইডে রাখা হয়েছে। সাইডে বলতে চাইলে তুমি এটাকে সরিয়ে তাহলে একটু সরাইয়াও একটা বড় হুইলকে লাগাইতে পারবা, ছোট হুইলকেও এখানে প্লেস করতে পারবা, এটা সম্ভব। বা একই দাঁতের মধ্যে যদি ছোট বড় হয় সেটাকে আরেকটু ক্লোজার করে দিলে। এখানে গিয়ারের সাথে পুলির পার্থক্যটা বুঝতে হবে। গিয়ারের সাথে পুলির পার্থক্য হচ্ছে পুলিতে একটা তখন এটাকে টানে স্লিপ করতে পারে, পিচ্ছিল হতে পারে, কিন্তু গিয়ারে কিন্তু একটু যদি লেগেও থাকে, হয়তো ফ্রিকশন হবে, থ্রাস্ট হবে, কিন্তু একে না ঘুরে কিন্তু ছাড়বে না। এইভাবে থাকলেও যেমন ঘুরাবে, এইভাবে থাকলেও কি ঘুরাবে, মানে এর একটা দাঁত ঘুরলে ওর একটা দাঁতকে যেতেই হবে, এটা বাধ্যতামূলক। হয়তো ভাইব্রেশন হয়ে যাবে অথবা স্মুথলি যাবে, এরকম হলে স্মুথলি যাবে, এরকম হলে হয়তো ভাইব্রেশন হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি যদি এটাকে ঘুরায়, এই জন্য এটাকে ঘুরেই সে ঘুরবে। এটা হচ্ছে গিয়ারের সুবিধা, এই জন্য এখানে গিয়ার ইউজ করা হয়েছে এটা।
আর এখানে সমস্যাগুলো তো বলতে পারলাম না। সমস্যা হচ্ছে এই গিয়ারের মধ্যে যদি ও যে অন্যটা বললো এটা যদি হয়ে থাকে, কোনো একটা গিয়ারে একটা দাঁত ভাঙা, এক জায়গাতে একটা গিয়ারের দাঁত ভাঙা আছে, তাহলে কি হবে, এই কাপড়ে কিন্তু এই ফল্ট আসবে। ফলটা কিরকম হবে, ওই যে পিকের ডেন্সিটি এক জায়গাতে বলছে ডাবল পিক হয়ে গেছে আর কম পিক আছে, পিকের ডেন্সিটিটা এদিক সেদিক হবে, এটা হবে। আবার এই যে এই মোশনটা যদি একদম স্মুথ না হয়, পারফেক্টলি লাগানো না থাকে, তাহলে এই সমস্যাটা তৈরি হয়। আরেকটা হচ্ছে আমরা এখানে চাইলে অনেক বেশি বড় দাঁতের হুইল বসাইতে পারবো কিনা। মনে করো তুমি 60 দাঁতের হুইল বসালা, এখন 60 দাঁতের জায়গায় কি 150 দাঁতের হুইল বসাইতে পারবা? অনেক বেশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, আমি 60-কে 80 করতে পারি, 80-কে 70 করতে পারি, 70-কে 50 করতে পারি, কিন্তু 60-এর জায়গায় 120 লাগাই দিব পিনিয়ন, এটা তো টাফ হবে। তখন আমরা এখানে হাত দিই না, তখন আমরা করি কি, ওই যে যে পুলিং পলটা আছে, সেই পুলিং পলটাকে 2টা দাঁত পর্যন্ত ঘুরাই যখন আমার স্লো করতে হয়, আর যখন ফাস্ট করতে হয় তখন ওদিক থেকে একটু আগায় দেওয়া হয়। বুঝো নাই? এটার একটা লিমিটেশন আছে। তো লিমিটেশনের মধ্যে আমি যদি অনেক স্লো করতে হবে, ধরো আমার 60 আছে, আমি এটাকে করবো 30, অনেক স্লো করতে হবে, তখন 30 দাঁতের হুইল না লাগিয়ে বরং পিছনে স্লের সাথে র্যাচেট হুইলের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটাকে একটু ফাস্ট করে দেওয়া হয়। সে একবার ঘুরলে মানে এক দাঁতে একটু আগায় দেওয়া হয়, তো ওখানে গিয়ে র্যাচেট হুইলের একটা দাঁতকে তারে না, একসাথে তাহলে কি হলো, ওই লেভেলে স্লো হয়ে গেল। আবার যখন ফাস্ট করতে হয় তখন আমরা বড় হুইল বসাই অথবা এটাকে পিছনে নিয়ে আসি, ওখানেও একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা আছে। এই জায়গাগুলোতে অ্যাডজাস্টমেন্টে আমরা পিকের সংখ্যাকে মানে বড় লেভেলে ভেরিয়েশনটাকে তখন অ্যাচিভ করতে পারি। এক, আর গিয়ারের কোনো জায়গায় দাঁত ভাঙা থাকা বা মোশনটা ট্রান্সমিশনের কোনো জায়গায় স্মুথনেস হারিয়ে ফেলা, এই সমস্যাটার কারণে বেসিক্যালি পিক স্পেসিংয়ের ঘাটতিটা বা ডেন্সিটিটা কম বেশি হয়ে থাকে। এটাকে আমাদেরকে কী করতে হবে, এই মোশনের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ পারফেক্টলি মোশনটাকে ট্রান্সফার করতে হবে স্মুথলি, গিয়ারগুলো যাতে একটার সাথে একটা ঠিকভাবে প্রবেশ করা অবস্থাতেই মোশনটা ট্রান্সফার করতে পারে, এটা অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক।